করছিস আমি কে? আমি এই শহরের নামকরা কাজী, আর তুই আমাকে চিনিস না? ও দুঃখিত কাজী সাহেব, আপনাকে আমি চিনতে পারিনি। আচ্ছা, আপনার সাথে এই দুজন লোক কারা? এরা আমার সেক্রেটারি। আপনার সেক্রেটারিও আছে? অবশ্যই। আমাকে কি তোর যেনতেন কাজী মনে হয়? হ্যাঁ, হতচ্ছাড়া। না না, আপনাকে দেখে অনেক ফেমাস কাজী মনে হয়। হইছে, সরে দাঁড়া সামনে থেইকা। তোর সাথে কথা বলার সময় নেই আমার। বিয়ের কোণে কোথায়? ওই তো ওখানে, আসেন আসেন। শাহজাহান খান কাজীকে নিয়ে ফারিনের কাছে আসলো। উনি ফারিনের কাছে গিয়ে বসলো। দেখে ফারিন কান্না করছে। কি হইল? সেরি কান্না করছে কেন? ওই সেরি কান্না করছিস কেন? এমনি কান্না করছে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। শাহজাহান খানের কথা শুনে কাজী এক ধমক দিয়ে বসে। চুপ কর তুই, বেশি কথা বলিস। আচ্ছা যাই হোক, বউয়ের পাশে জামাইকে এনে বসাও। কাজীর কথা বলতে দেরি শাহজাহান খানের ফারিনের পাশে বসতে দেরি হয়নি। তা দেখে কাজী শাহজাহান খানকে আবার ধমক দিয়ে বসে। ওই মিয়া, তুমি কোণের পাশে বসলে কেন? বাচ্চা মেয়েকে দেখলে বিয়ে করতে মন চায়? জামাই হতে মন চায়? যাও জামাইকে ডেকে আনো। কাজের ধমক শুনে শাহজাহান খান হক চুকিয়ে যায়। উনি কেন জানি কাজীকে ভয় পাচ্ছে। কাজী সাহেব কি বলছেন এসব? জামাই তো আমি নিজেই, অন্য কেউ জামাই হতে যাবে কেন? চুপ কর শালা, আমারে বোকা পাইছিস? তুই বুড়া বেড়া, এই মাইয়ার জামাই হবি কোন দুঃখে? যা জামাইকে ডেকে নিয়ে আয়। কাজের কথা শুনে শাহজাহান খান ভাবাচাকা খায়। এই কাজী এমন করছে কেন? উনি বুঝতে পারছে না কাজীকে এনেছে বিয়ে পড়ানোর জন্য, আর এই কাজী এইসব কি শুরু করছে? স্বয়ং তাকে জামাই থেকে বাদ দিয়ে দিচ্ছে। ও কাজী সাহেব, আমি সত্যি বলছি, আমি তো জামাই। বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। প্রমাণ কি? প্রমাণ চাই তুই যে জামাই। আপনি বিয়ের কোণেটা জিজ্ঞেস করুন না, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, সেটা ভালো বলেছিস। এই যে বিয়ের কোণে, বলতো এই বুড়া লোকটাকে তুমি জামাই হিসেবে গ্রহণ করছো? ফারিন কিছুক্ষণ চুপ থাকে। শাহজাহান খান ফারিনের কানে কানে ফিস ফিস করে কিছু বললেই ফারিন হ্যাঁ বলে। এবার তো বিয়ে পড়াবেন কাজী সাহেব। কোণে যেহেতু রাজি, কেন দেরি করবে কাজী? কাজী কিছুক্ষণ কিছু লেখালেখি করে প্রথমে শাহজাহান খানকে সই করতে বলল। শাহজাহান খান ঝটপট দেরি না করে সই করে দেয়। কাজী এবার ফারিনের দিকে কাগজটা এগিয়ে দেয় সই করার জন্য। নাও বাছা, এখানে সই করে দাও। ফারিন কাগজটা হাতে নিচ্ছে না। সে কান্না করছে। সে কিছুতেই সই করবে না, সে মরে গেলেও না। কোণে দেখি সই করতে চাচ্ছে না। কোণে মনে হয় রাজি না। আরে না কাজী সাহেব, অবশ্যই রাজি। ফারিন সই করো। আমার ধৈর্যের পরীক্ষা নিলে তো চাচাকে আমি মেরে ফেলবো। ফারিন কাপা কাপা হাতে কাগজে সই করে দেয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই শাহজাহান খান তাকে ছোঁয়ার আগেই সে আত্মহত্যা করবে। তাকে ছোঁয়ার অধিকার একমাত্র সিজানেরই, এই শয়তানটার না। আলহামদুলিল্লাহ, আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। কাজের কথা শাহজাহান খান অবাক হয়ে বলে। এই কাজে কি বলছে? কি মাথা খারাপ হয়ে গেল না তো? কাজী সাহেব, আপনার বিয়ে না তো, আমার বিয়ে হচ্ছে। আরে ধুর, তোর কখন বিয়ে হলো? বিয়ে তো হলো আমার, তুই তো সাক্ষী হিসেবে সই করলি। এই দেখ। কাজী শাহজাহান খানকে কাগজটা দেখিয়ে পড়ে শোনায়। শাহজাহান খানের মাথায় হাত চলে যায়। এই কাজে দেখে সত্যি সত্যি ফারিনকেই বিয়ে করলো, আর সে সাক্ষীর ভূমিকা রাখলো। শাহজাহান খানের পিণ্ডি চলে ওঠে। এই কাজীকে আজকে সে মেরেই ফেলবে। এদিকে ফারিন তো তৃতীয় পক্ষের মতো সব দেখে যাচ্ছে আর অবাকের উপর অবাক হচ্ছে। কাজী এইসব কি বলছে? একবার শাহজাহান তো একবার কাজী। সারা ঠকবাজ কাজী, তুই আমার বউকে বিয়ে করলি, তোকে আমি আজকে মেরে ফেলবো। ওই কই রে তোরা, ওই কাজী শালাকে পাঞ্জা ফেল। শাহজাহান খান দেখে কাজী হাসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে তার লোকগুলো মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। শাহজাহান খানের চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার সেক্রেটারিরা তোর লোকগুলোকে অজ্ঞান করে দিয়েছে। গুড জব বন্ধুরা। কে তুই? বলবো না, দেখাচ্ছি। কাজী সাহেব তার দাড়িতে হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলে। সাদা চুলগুলো টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে। শাহজাহান খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এ তো সিজান। ফারিনের চোখেও বিস্ময় ভর করেছে। সিজান, সিজান ফারিনের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়। ততক্ষণে চাচার হাত পায়ের বাঁধন খোলা হয়ে গেছে। চাচা এসে সিজানের কাঁধে চাপ দিয়ে বলে, শাবাশ ভাতিজা, এবার দেখ আমার কামাল। চাচার হুট করে নিজের লুঙ্গিটা খুলে হাতে নিয়ে নেয়। সেক্রেটারিগুলোকে অর্ডার দেয় শাহজাহান খানের হাত বেঁধে ফেলার জন্য। চাচা এবার শাহজাহান খানের গলায় লুঙ্গি পেঁচিয়ে একটা টাঙ্গু দিয়ে টানতে থাকে। শাহজাহান খানকে মেঝেতে ফেলে চাচার লুঙ্গি ধরে টেনে নিয়ে যায়। চাচার কাণ্ডে সিজান অবাক হয়ে বলে, চাচা, তোমার লুঙ্গি ছিঁড়ে যাবে তো। লুঙ্গির চিতে বাদ দিয়ে এর চিতে করে। এই বুড়ারে
আজকে আমি টাইনা সিরে ফেলাম। সিজন তো চাচার কথা শুনে অবাক হয়ে যায়। কি ব্যাপার, আজকে যে চাচা লুঙ্গির চিন্তা করছে না, কাহিনী কি? চাচা শাহজাহান খানকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে যাচ্ছে। শাহজাহান খান মাপ চাই, দোয়া চাই বলেও লাভ হচ্ছে না। চাচা শাহজাহান খানকে ছাড়ছেই না। আজকে মনে হয় তিনি ছাড়বেই না, টেনে সিসড়ে ফেলবেন মনে হচ্ছে। শাহজাহান খানকে আপাতত চাচার হাতে ছেড়ে দিয়ে সিজান ফারেনের দিকে নজর দেয়। ফারেনের দিকে তাকিয়ে সিজান অবাক হয়ে যাচ্ছে। ফারেন কান্না করছে। ফারেন কান্না করছে কেন? সিজান হঠাৎ ভয় পেয়ে যায়। সে দৌড়ে ফারেনের কাছে যায়, ফারেনকে জিজ্ঞেস করে, ফারিন কি হয়েছে তোমার, কান্না করছো কেন? ফারেন জবাব দিচ্ছে না, কান্না করে যাচ্ছে। ফারিন, আমার কিন্তু টেনশন হচ্ছে, কান্না কেন করছো তুমি? ফারেন হঠাৎ করে সিজানের বুকে কিল ঘুষি মারতে থাকে। আপনি খুব খারাপ, খুব খুব খুব। আপনি জানেন আমি মরেই যাচ্ছিলাম। এই বুড়োকে বিয়ে করা আমার কাছে নরকে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আর আপনি এতক্ষণ অভিনয় করে বিয়ে পড়িয়ে যাচ্ছিলেন। কত কষ্ট হচ্ছিল জানেন আপনি? বুকটা ফেটে যাচ্ছিল আমার। ফারেন কান্না করেই কথাগুলো বলছিল। সিজান চুপ করে সব শুনছে। সে ফারেনকে বাধা দিবে না, আসলেই তার বড় ফুল হয়ে গেছে এখানে। ফারেন কান্না করতে করতে সিজানের বুকে ঢুলে পড়ে। ফারেনের সারা শব্দ না শুনে সিজান ফারেনের মাথাটা তুলে দেখে ফারেন অজ্ঞান হয়ে গেছে। সিজান তাড়াতাড়ি করে ফারেনকে কোলে তুলে বাইরে বের হয়ে গাড়িতে ওঠায়। সিজান কেবিনের বাইরে পায়চারি করছে। ডাক্তার কেবিন থেকে বের হতেই সিজান জিজ্ঞেস করে, ওর কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা হয়নি, আপনি টেনশন করবেন না। আসলে সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়েনি, আর তাছাড়া টেনশন ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন ঠিক আছে, দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। সিজন ডক্টরকে ধন্যবাদ দিয়ে কেবিনে প্রবেশ করে। ফারেনের চোখ দরজার দিকে ছিল। সিজনকে আসতে দেখে সে চোখ অন্যদিকে নামিয়ে নেয়। সিজন এসে ফারেনের এক হাত ধরে ফারেনের পাশে বসে। ফারেনের তাতে কোনো হেলদোল নেই। সরি ফারিন, আমি তোমার মনের ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে কাজীর বেশে না এলে হিতে বিপরীতে হতে পারতো। চাচা তো তাদের হাতে বন্দি ছিল, তাই না? আর আমি জানি তোমাকে ব্ল্যাকমেল না করলে তোমার জীবনে গেলেও তুমি এই বিয়েতে রাজি হতে না, কিন্তু তুমি তো হয়তো চাচার কারণেই এই বিয়েতে রাজি হয়েছো। তাহলে আমার কারণে যদি চাচার কিছু হয়ে যেত, এই কারণে এই কৌশলটা করতে হয়েছে। সিজনের অপরাধে মুখ দেখে ফারেন এবার মুখ খুলে, আমি এখন আর এত কথা শুনতে চাই না। আমাকে এখন প্রপোজ করুন, তাহলে আপনার 7 খুন মাফ। কি এইখানে এই হসপিটালে তোমাকে প্রপোজ করব? মাথা খারাপ? কি বললেন? কানে শোনো না কি বলছি? আমি এই হসপিটালে তোমাকে প্রপোজ করতে পারবো না। লাগবে না করা। ফারেন অভিমানে মুখ করে অন্যদিকে ফিরে শুয়ে থাকে। ফারেনের কাণ্ডে সিজনের হাসি পায়। ফারিন, বাচ্চা মেয়ের মতো এত জেদ করছো কেন? হ্যাঁ, আমি তো বাচ্চাই, আমাকে তো ভালো লাগে না। যান, বুড়ো কোনো মেয়ের কাছে যান। সিজন এবার শব্দ করেই হেসে দেয়। এই মেয়ে দিকে তাকাও। ফারেন তাকায় না। সিজন এবার জোর করেই ফারেনকে বিছানা থেকে উঠায়। জোরই করতে পারেন শুধু। চুপ। ফারেনকে অবাক করে দিয়ে সিজন ফারেনকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে সে কেবিনের বাইরে চলে আসে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাসায় নিয়ে যাচ্ছি। আমি হেঁটে যেতে পারবো তো, কোলে নিলেন কেন? ফারেনের কথার মধ্যেই সিজন ফারেনকে নিয়ে হেঁটে যাচ্ছে। এই যে ভাই শুনেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। এই যে আপা শুনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। এই যে চাচা শুনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। ফারেনের চোখগুলোর কোটর থেকে বের হয়ে যাবে অবস্থা। এই সিজনটা কি করছেটা কি? যাকে সামনে পাচ্ছে তাকেই বলছে তার বউকে ভালোবাসে, আর লোকগুলোও কিছু বুঝতে না পেরে বোকার মতো হাঁ হয়ে আছে। তারা হয়তো ভাবছে তারা কি ভুল করে পাগলের হাসপাতালে চলে এলো। এদিকে সিজনের কাণ্ডে ফারেনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই সিজনটা তাকে লজ্জা দেওয়ার আর কোনো কারণ খুঁজে পেল না। ফারেন লজ্জায় সিজনের বুকে মুখ লুকায়। বুকে থেকেই মৃদুস্বরে জিজ্ঞেস করে, এইসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন? চার দেওয়ালের ভিতর না বলে সবাইকে জানিয়ে আমি আমার বউকে ভালোবাসার কথা বলছি। এইভাবে কয়জন পারবে? হ্যাঁ, তোমার তো গর্ব করা উচিত এমন স্বামীকে পেয়ে। ইসরে, সবাই যে বুঝে আপনাকে পাগল ভাবছে সেটা বোঝেন? হ্যাঁ, খুব বুঝি। সামনে একটা বাচ্চা মেয়েকে পেয়ে সিজন তাকে বলে, এই যে মেয়ে শোনো, আমি আমার তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, জানি আমি। সিজনকে বলতে না দিয়ে বাচ্চা মেয়েটি কথাটি বলে দিল। আর এইটা শুনে ফারেন হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। বাচ্চা মেয়েটিও শেষ পর্যন্ত জেনে গেল, বুঝে গেল। হায় লজ্জা, এত লজ্জা ফারিন তুই কোথায় রাখবি? সিজন ফারেনকে নিয়ে বাসায় চলে আসে। ফারেন রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। খুব শান্তি লাগছে তার।
কেমন যেন সবকিছু তার কাছে হালকা হালকা লাগছে। অনেক বড় একটা বিপদ থেকে সে ফিরে এসেছে। অবশ্য সিজন তাকে নিয়ে এসেছে হসপিটালের কথা মনে পড়তেই ফারিনের মুখে হাসি ফুটে ওঠে। সিজন এত পাগলামি করবে কে জানতো। পাগল একটা, কি লজ্জাই না তাকে ফেলে দিয়েছে। বেশি লজ্জা পেয়েছে ওই ফাজিল বাচ্চা মেয়েটার সামনে। সিজন রুমে ঢুকে দেখে ফারিন কিছু ভেবে আনমনে হেসে যাচ্ছে। সিজন কিছুটা আন্দাজ করতে পেরে মুস্কি হাসি দেয়। সিজন এসে ফারিনের পাশে বসতেই ফারিন সোজা হয়ে বসে। খুব খুশি খুশি লাগছে দেখছি। এমন জামাই পেয়ে নিশ্চয়ই গর্ব হচ্ছে, তাই না? আসলে সত্যি বলতে যতই লজ্জা পাই না কেন, আমার থেকে ভালোই লেগেছে। জানি তো ভালো লাগবে। মেয়েদের মন জয় করতে এই সিজন ভালোই পারে। কি আর কয়টা মেয়ের মন জয় করেছেন? ফারিন রেগে যায়। ফারিনের রাগ দেখে সিজনের হাসি পেলেও সে হাসে না। এখন হাসা যাবে না, তাহলে আজকে আমার বাসর করা হবে না। আরে তুমি ছাড়া আর একটা মেয়েরও মন জয় করার চেষ্টা করেনি। কাউকে আমার ভালোই লাগেনি, শুধু তোমাকে ভালো লেগেছে। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আমি আপনার বাবা না। হ্যাঁ, তুমি আমার একমাত্র বউ। ফারিন হেসে ওঠে। সিজন উঠে গিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা প্যাকেট বের করে ফারিনের হাতে দেয়। কি এটা? আজকে রাতে এটা পড়বে। এটা পরে আমার সামনে আসবে। আজকে রাতে আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই। তোমার পুরোটাই আমি নিজের দখলে নিয়ে যেতে চাই। সেই সুযোগ কি আমি পাবো? সিজনের কথা শুনে এই মুহূর্তে ফারিনের অনেক লজ্জা লাগছে। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে। এই সিজনটা এই মুহূর্তে এই কথাটা না বললে কি হতো না? আর এই কথা জিজ্ঞেসও বা করার কি দরকার? আমি তো ভালোবাসি, আমিও তো তাকে চাই। সে কি বোঝে না? ফারিনকে লজ্জা পেতে দেখে সিজন ফারিনের দুই গালে হাত দিয়ে বলে, আহা বউ, সব লজ্জা দেখি তোমার চোখে মুখে ফুটে উঠেছে। কিছু লজ্জা রাতের জন্য রাখো তো। সিজন ফারিনের দুই গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ফারিন হাঁপ ছেড়ে বাঁচে। সে বড় একটা নিঃশ্বাস নেয়। সিজন ড্রয়িং রুমে বসে আছে। চাচা যে কোথায় গেল বাসায়ও তো দেখছে না। আসলে চাচা বাসায় এসেছে কি সেটাও তো জানে না। সিজনের ভাবনার মাঝেই দেখে চাচা সদর দরজা দিয়ে হেঁটে আসছে। সিজন হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ চাচার পরনে লুঙ্গি নেই। হাফ প্যান্ট পরে চাচা এগিয়ে আসছে। চাচার লুঙ্গি কোথায় গেল? চাচা সিজনের সামনে এসে দাঁড়ায়। সিজন চাচাকে ভালো করে দেখে নেয়। চাচা, একই হাল হলো তোমার। দেখে মনে হচ্ছে খুব দৌড়ের উপর ছিলে। আর তোমার লুঙ্গিটাও তো নাই। কাহিনী কি বলো তো? ঠিকই ধরেছিস ভাতিজা, খুব দৌড়ের উপর ছিলাম। ওই শাহজাহান খান সালা হাত ফসকে আমার হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। শুধু একলা পালালে মনকে কিছু বলে সান্ত্বনা দিতাম, কিন্তু সে সাথে আমার লুঙ্গিটা নিয়ে দৌড় দিল, যার কারণে আমাকে তার পিছনে ছুটতে হলো। কিন্তু লাভ হলো না বই কি, তাকে ধরতে পারলাম না। আমার লুঙ্গিটা আর উদ্ধার করতে পারলাম না। চাচা, নিজের মান সম্মান তো খাচ্ছই, সাথে আমার মান সম্মান সব খাবে। সারা রাস্তা এইভাবে হাফ প্যান্ট পরে এলে। সারা রাস্তার চিন্তা ভাবতে কিভাবে আমার লুঙ্গি উদ্ধার করা যায় সেই চিন্তাই কর। লুঙ্গির অনেক দাম, আমি কি ফাও ফাও ওই ব্যাটারে আমার দামি লুঙ্গি দিয়ে দেবো? লুঙ্গির চিন্তা করা যাবে। এখন যাও তো উপরে গিয়ে তোমার এই গেট আপ চেঞ্জ করো। আচ্ছা। রাতে ডিনার করার পর ইমরান কিছুক্ষণ চাচার সাথে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতে এসে অবাক হয়ে যায়। ফারিন রুমটা অন্ধকার করে রেখেছে কেন? সে ফারিন বলে ডাক দেয়, কিন্তু ফারিনের সারা শব্দ নেই। ফারিন, মজা করো না তো। কি করতে চাইছো তুমি? হঠাৎ করে সিজন তার চোখে কারো নরম শীতল হাতের ছোঁয়া অনুভব করে। এই নরম হাতের মালিকের স্পর্শ চিনতে সিজনের বেগ পেতে হয় না। ফারিন। সিজন ফারিনের হাত ধরে ফারিনকে সামনে এনে দাঁড় করায়। রুমটা অন্ধকার করে রেখেছো কেন? তোমাকে তো অনুভব করা ছাড়া আমি দেখতেই পারছি না। অনুভব করতে থাকেন, দেখতে হবে না। যেই ড্রেসটা দিয়েছি পরেছো? ওয়েট ওয়েট, সিজন কিছু বুঝতে পেরে যায়। তুমি ড্রেসটা পরেছো তাই না? হুম, কিন্তু এত ছোট ড্রেস আনলেন? আপনার আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, এই ছোট ড্রেস পরে আমি কিভাবে আপনার কাছে দাঁড়াবো? ছোট ড্রেস বড় ড্রেস যাই হোক না কেন, সব রকম ভাবে আমার বউকে দেখার অধিকার আমার আছে। এখন আমি সুইচ অন করে তোমাকে দেখবো? না প্লিজ, আমার লজ্জা লাগছে। হুশ, আজকে সব লজ্জা ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সিজন অবশেষে সুইচ অন করে বাতিটা চালালো। ফারিনের দিকে তাকিয়ে সিজন হাঁ হয়ে যায়। ছোট্ট সাদা ড্রেসটা ফারিনের হাঁটুর উপর উঠে আছে। ফারিন দুই হাত দিয়ে জামাটা হাঁটুর নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু জামা তো নামবে না। সাদা মসৃণ পাজোড়া সিজনকে খুব টানছে। সিজন ফারিনের একদম কাছে চলে আসে। ফারিনের বুকে ধুকপুক আওয়াজ হচ্ছে, যা সিজন শুনতে পাচ্ছে। সিজন ফারিনের কানে ফিসফিস করে নেশা ধারানো কণ্ঠে বলে ওঠে, তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে তোমাকে আমি ছাড়বো না ফারিন। ফারিন দেরি করে না, সিজনের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি।
সিজানও দেরি করে না, তার বউকে সে বুক থেকে উঠিয়ে কোলে তুলে নেয়। ফারিন সিজানের বুকে নিজের জায়গা না খুঁজে সিজানের চোখের দিকে তাকিয়ে তার জন্য ভালোবাসা খুঁজে নেয়। সিজান ফারিনকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফারিন এখনো সিজানের দিকে তাকিয়ে আছে। সিজান ফারিনের একদম কাছে চলে যায়, যতটা কাছে এলে দুইজন দুজনের সাথে একদম মিশে যেতে পারে। ফারিনের গোলাপি নরম ঠোঁট ছোড়া কাঁপছে। সিজান ফারিনের কাপার ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে লুপে নেয়। আবেশে ফারিনের চোখ ঝোড়া বন্ধ হয়ে যায়। ফারিন সিজান দুজনে ঠোঁটের ভালোবাসায় মক্ত হয়ে ওঠে। সিজান বিছানায় উঠে বসে নিজের শরীর থেকে টি শার্ট খুলে ফেলে। সে এক টান দিয়ে ফারিনকে বিছানায় বসিয়ে ফারিনের ড্রেসের চেন খুলে ফেলে। ফারিন শক্ত করে বিছানার চাদর খামছে ধরে। সিজান ফারিনকে আবার বিছানায় শুয়ে দিয়ে ফারিনের ঠোঁটে পেটে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে। সিজানের ভালোবাসায় ফারিন পাগল হয়ে যাচ্ছে। ফারিন এবার এক হাতে সিজানের চুল খামছে ধরে। সিজান ফারিনকে নিয়ে ভালোবাসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, যেখানে শুধু অফুরন্ত ভালোবাসা। দুজনের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল বদ্ধ রুমের সবকিছু। সকালবেলা ফারিনের ঘুমটা আগে ভেঙে যায়। দুই জোড়া চোখ মেলে তাকাতেই সে সিজানকে দেখতে পায়। সিজানের বুকে সে শুয়ে আছে। দুজনে এক কথার ভেতর একে অন্যকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। ঘুমন্ত সিজানের দিকে তাকিয়ে গত রাতের কথা মনে পড়তেই লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। ফারিন ফ্রেশ হওয়ার জন্য উঠতে চায়, কিন্তু পারে না। তার পিঠের উপরে দুই হাত দিয়ে সিজান তাকে জড়িয়ে ধরে আছে। ফারিন সিজানের চোখের দিকে তাকাতেই দেখে সিজান তার দিকে তাকিয়ে হাসছে। ও তার মানে এতক্ষণ জেগেছিল, ঢং ধরছিল, ফাজিল একটা। ফারিন মনে মনে বললে ও মুখ দিয়ে উচ্চারণ করলো না। দেখি আমাকে ছাড়েন, উঠতে হবে। উঠো। ধরে রাখছে কে তোমাকে? আমাকে দুই হাতে জড়িয়ে ধরছেন আর বলছেন কে ধরে রাখছে? আমি আমার বউকে জড়িয়ে ধরছি। তোমার কোনো সমস্যা হলে আমার কিছু করার নাই। হ। সিজান হেসে ফারিনকে নিজের উপর থেকে বিছানায় ফেলে দিয়ে নিজের ফারিনের উপরে উঠে যায়। ঘুম থেকে উঠে বউকে একটু ভালো না বাসলে দিনটাই মাটি হয়ে যাবে। লাগবে। ফারিন পুরো কথাটা শেষ করতে পারল না। তার ঠোঁট চোরা অলরেডি দখল হয়ে গেছে। সিজান দখল করে নিয়েছে নিজের ঠোঁট চোরা দিয়ে 4 বছর পর। আম্মু আম্মু এই দেখো আমি কি পরছি। ফারিন ফাজানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 3 বছরের বাচ্চা ফাজান, সে লুঙ্গি পরেছে কিভাবে? হ্যাঁ, লুঙ্গিটা সে পেল কোথায়? বাবা, তুমি লুঙ্গি পেলে কোথায়? আর লুঙ্গি তোমাকে কে পরিয়ে দিয়েছে? আমি আব্বুকে দেখাতে যাই আমি লুঙ্গি পরছি। ফাজান তার ছোট্ট পা দিয়ে দৌড়ে তার আব্বু সিজানের কাছে যায়। পেছন পেছন ফারিনও যায়। আব্বু আমি লুঙ্গি পরছি। ফাজানকে দেখে সিজান টেনে কোলে তুলে নেয়। তাই আমার আব্বুটাকে তো লুঙ্গিতে সুন্দর লাগছে। ফাজান তার আব্বুর কথা বুঝলো মনে হয়। সে দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা, ফাজানকে লুঙ্গিটা কে পরিয়েছে? তুমি? এটা জিজ্ঞেস করা লাগে? তুমি জানো না ওর যে একটা লুঙ্গি দাদা আছে? ও তাই তো। ফারিনও এগিয়ে এসে ফাজানের সাথে হেসে ওঠে। সিজান ফারিনের একমাত্র ছেলে। ইমতিহান ফাজান 3 বছরের, ভারী দুষ্টু কিন্তু মিষ্টি একটা ছেলে। ফারিন রান্নাঘরে রান্না করছিল। জরিনা বানু কোনো কাজে বাইরে গিয়েছিল। সিজান রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে ফারিনকে পেছন থেকে ঝাপটে ধরে, কাঁধে থুতনি রাখে। সিজান লাফিয়ে উঠতে গিয়েও উঠে না। সে বুঝে যায় এটা কে হতে পারে। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখানে কেউ নেই। আব্বু আমি আসি তো। সিজান হকচকিয়ে ফারিনকে ছেড়ে দেয়। ফারিন হেসে দেয়। সিজান দেখে ফাজান দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে আছে। সিজান দৌড়ে এসে ফাজানকে কোলে তুলে নিয়ে বলে, তোমার আম্মু রান্না করতে পারছিল না, তাই সাহায্য করলাম। আমিও রান্না করব। পরে রান্না করিও, এখন আমরা বাইরে ঘুরতে যাব, চলো। সিজান ফাজানকে নিয়ে বাইরে চলে আসে। রান্নায় মনোযোগ দেয়। রাতে ফাজানকে ঘুম পাড়িয়ে সিজান ফারিনকে নিয়ে বারান্দায় বসে। ফারিন সিজানের কাঁধে মাথা রাখে। বারান্দার গ্রিল দিয়ে দূরের ওই সুন্দর চাঁদটা তাদের দুজনের চোখের সামনে উকি ঝুঁকি দিচ্ছে। মিষ্টি আলোর ঝিকিবিকি সবুজ ঘাসে ঘাসে স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোয়া। ভালোবাসি তোমায়, ভালো লাগে তোমার ছোঁয়া। আপনার মুখে ভালোবাসি শুনতে আমার খুব ভালো লাগে। আবার বলেন তো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও ভালোবাসি। সিজান ফারিনের কোমরে হাত দিয়ে ফারিনকে নিজের কাছে নিয়ে এসে ফারিনও সিজানের সাথে পুরোপুরি মিশে যায়। দুজনের নীরবতা পালন করে রাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে।
আর তাদের ভালোবাসাময় দিনের কথাগুলো ভাবছে। কিছুক্ষণ পর দুইজন দুজনের চার ঠোঁট এক করে উষ্ণ ভালোবাসা জানান দেয়।